একটু মিষ্টি দেয় কি বলবো, বলতে গেলে কাঁধে করবে, আমি করবো না, এরকম বলে দেবে সবাই যা তুমি বলি। এই গামছাটা তুমি ওই গামছাটা পরে কেস দিয়েছি, ওদিকটা দাও, ওদিকটা ওদিকটা পছন্দ। হ্যাঁ ওখানে কেন, ওদিকটা দাও, ওদিকটা চ্যানেলটায়। এটা হ্যাঁ বৌদির আর আমার সেকেন্ড দফার চা চললো, সঙ্গে চললো বেশ কিছু গল্প। আর সেকেন্ড দফার চারটিকে নিয়ে বৌদি প্রতিদিন এই রোদটুকুতে এসে বসে, কিন্তু আমার বসা হয় না, আমাকে জোর করে এনে বসাচ্ছে। একটু বসো তো, এত সুন্দর ফুল বাগান হয়েছে, একটু বসো, রোদে বসে একটু চাটা খাও, তারপরে ভিতরে গিয়ে ছোটাছুটি করে কাজ করবে। বললাম ঠিক আছে, তুমি যখন বলছো একটু বসি। বসে দেখলাম সত্যি ফিলিংটা খুব ভালো লাগলো। বৌদিকে বললাম থ্যাংক ইউ বৌদি, কালকে থেকে এখানে একটু করে চা খাবো জানো, সত্যি খুব ভালো লাগলো গো। লোকজনও যাচ্ছে, লোকজনের সঙ্গে একটু কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু কতক্ষণ, সংসারের এতগুলো কাজ আছে, হাতছানি দিয়ে ডাকছে শ্রাবণী, আমরা পড়ে আছি, তুই চা খাবি। সকালটুকু একটু আরাম করে বসে চা খেলে মন্দ লাগে না, ভালোই লাগে। আর সারাদিনকার প্ল্যানগুলো একটু করে নেওয়া হয়। কিন্তু বেশিক্ষণ হয়ে গেলেই হজবরল হয়ে যায়, বুঝলে। এই যে গাছগুলো আছে, গাছগুলোতে জল দিতেই হবে, টবের গাছগুলোতে জল দিতেই হবে। এত বড় বাগান, বাগানটাতে প্রভু জল দিয়ে দেয়, কেননা কোন গাছে জল দিতে হবে, কোন গাছে জল দিতে হবে না, এগুলো ওই ভালো করে জানে। যেগুলো মানে বাগানে হয়েছে সেগুলো ওই বুঝে শুনে দেয়, কিন্তু টবের গাছগুলো দায়িত্ব আমার ওপরেই থাকে। এগুলো আমি একদিন অন্তর দিই। আর তোমার গ্রীষ্মকালে হলে আমাকে দুবেলায়, মাঝে মাঝে দুবেলায় দিতে হয়, আর সকালবেলা তো দিতে হয়ই। তবে হ্যাঁ, দুদিন হাড় কাঁপানো ঠান্ডা, আর তোমার মেঘলা মেঘলা ছিল বটে, তারপরে যা রোদটা উঠছে না, এই রোদ তুমি দেখবে বেশি দিন কিন্তু আর শীত থাকবে না। এই যে রোদ দেখা দিচ্ছে না, এরপর আস্তে 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 দেখবে শীত পালাবে। মোটামুটি গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার গাছগুলো তো জল খেলো, আমরা কি খাবো, আমাদের তো খাবার কিছু লাগবে। পালং শাকগুলো হয়ে গেছে, পালং শাক বললাম প্রভুকে তুলে দিতে, কিন্তু প্রভুর সময় হবে না, কারণ আজকে অনেক কাজ আছে, ওর বাইরে অনেক কাজ আছে। আমাকে বললো তুমি তুলে নেবে, নাহলে ওই তুলে দেয়, নাহলে বলবে টাক পরিয়ে দিয়েছো, এক জায়গা থেকে বেশি তুলে দিয়েছো, এগুলো তুলতে পারোনি, অনেক কিছু বলে। আমি বলি তুমি তুলে দেবে, রান্না করবো আমি তুমি তুলে দেবে। তারপরে দেখলাম আজকে তোলার সময় একদমই নেই, আর পালং গাছগুলো মানে অল্প বয়সে পেকে গেছে। বললাম না, তুলে নিই, নাহলে এগুলো খুব একটা বেশি হবে না, তবে খেতে খুব সুন্দর। শুধু গোবর সার দিয়ে তৈরি তো, এর টেস্টই আলাদা। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে গেছিলাম, আমার ভাগে পড়েছিল ছোট্ট একটা ঘর, কিছু করার ছিল না, পরিস্থিতি অমনই ছিল, অমনভাবেই আমাকে মেনে নিতে হতো, কিছু আমার করার ছিল না। ফুলসজ্জার দিন যখন আমার বাড়ি থেকে লোকজন গেছিলো, তখন সবাইকার সব জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু আমার ঘরটা বড় ছোট, তাই দেখে সব আত্মীয় পরিজনরা বলেছিল সব ঠিক আছে, তোর ঘরটা যেন বড়ই ছোট। আমার কিন্তু সেই মুহূর্তে কিছু মনে হয়নি, কেননা ওই ঘর ছোট বড় কি হবে, ঘর তো শোয়ার মতন তো জায়গা আছে, খাট আছে, সবই আছে, জানলা আছে, কপাট আছে, দরজা আছে, তার সঙ্গে আছে মনের মতন একটা মানুষ। এইটুকুতে আমি সন্তুষ্ট ছিলাম। কোনো অভিযোগ ছিল না, বিশ্বাস করো, কোনো অভিযোগ সেদিনকে ছিল না। ভগবানের প্রতি আমার কোনো মানে রাগও ছিল না যে আমার ঘরটা কেন ছোট পড়েছে। কিন্তু যখন এখানে এলাম, তখন প্রভুর এখানেই শুধু একটা ঘর ছিল, মানে যে জায়গাটা আমার দেখাচ্ছি, এখানে তো জায়গাটা কেনাই ছিল, একটা ঘর ছিল, সেটাও ঠিক মানে মনের মতন ছিল না, মানে যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি। তখনও কিন্তু আমি কোনো অভিযোগ করিনি, তখনও ভেবেছিলাম যে এইরকমই হয়তো আমার কপালে এইরকমই জিনিস আছে, ঠিক আছে চলো। হ্যাঁ, তারপরে মনের মধ্যে একটা মানে সূক্ষ্ম আশা বাঁধতে আরম্ভ করে যে ওই ঘরটাকে কেন্দ্র করে আমার একটা ছোট্ট বাসা হবে, ছোট্ট, হ্যাঁ ছোট্ট একটা বাসা হবে, সুন্দর একটা ছোট বাগান হবে। এই ব্লগে আমি তোমাদেরকে বলেছি, এটা মানে আমি কোনোদিন ভগবানের কাছে চাইনি, মনের মধ্যে একটা বাসনা ছিল যে ছোট্ট একটা বাসা হবে, হ্যাঁ ছোট্ট একটা বাগান হবে। সেই ছোট্ট বাসাটা এত বড় হয়ে গেল আজ। সুপ্রভাত, কেমন আছো সবাই? বংশমণি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমার দুটো ট্রাইপড যেন ভেঙে গেছে,
দুটো ঠ্যাং ভেঙে গেছে, একটা মুন্ডু ভেঙে গেছে, একটা ঠ্যাং ভেঙে গেছে। বছরের প্রথমেই ক্ষতি। আবার দেখি একটাই শুধু আছে, আর একটা লম্বা মতন আছে, ও খালি পড়ে যায়, ধমস ধমস করে পড়ে যায়। তারপরে আজকে শনিবার, স্কুলের হাফ ডে হয়ে ছুটি, বাঁচা যাবে। বাপরে স্কুল হচ্ছে না জানো, কি হই 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 করছে। বাপরে, তোমাদের সঙ্গে যে একটু কথা বলবো, কথা বলতে পারছি না। বাচ্চারা তো হই করবেই, কিন্তু বড় বেশি হই করছে। আর এখন সমস্ত অ্যাডমিশন হচ্ছে, তো এখন স্যারেরাও এনগেজ আছে নাকি জানি না, এত হই করছে। আজকে হচ্ছে শনিবারের বারবেলা। পালং শাক ধুয়ে নিয়েছি, আনাজ ধুয়ে নিয়েছি, আর মেথি চিংড়ি। এটাকে তোমাদের ওখানে কি বলে? আমাদের এখানে বলে মেথি চিংড়ি। পুরোটা করবো না, খেলে পেটে লাগে, আমি দেখেছি। এ কটা আমাকে ফ্রিতে দিয়েছে। হ্যাঁ, এখানে পেঁয়াজ টিয়াজ সমস্ত কুটে নিয়েছি। ব্যাস, দেখা যাক কি দিয়ে কি রান্না হয়। বিয়ের পর যখন গাড়ি করে, মানে প্রভুর একটা গাড়ি ছিল, হ্যাঁ, গাড়ি করে যখন মানে কোথাও যেতাম, সুন্দর বাড়ি দেখলেই দাঁড়াতে বলতাম, দাঁড়াও, বাড়িটা কি সুন্দর, দেখো কি সুন্দর সাজানো গুছানো, কি সুন্দর না বাড়িটা, একটু দাঁড়াও দেখি। মানে ও তখন বলতো যে নাও আমাদের একটা এরকম বাড়ি হবে। আমি বললাম, দূর, এইরকম বাড়ি হয় নাকি, অনেক খরচা। তখন বলছে, আজ না হয়, একদিন পরে তো হবে। তখন আমারও স্বপ্ন বলে মনে হতো। তোমরা অনেকজন বলো না যে আমাদেরও স্বপ্ন আছে এরকম বাড়ি করব। তা স্বপ্নটাকে মরতে দেবে না, স্বপ্নটাকে রেখে দেবে, একদিন দেখবে তোমাদেরও হবে, হয়তো এর থেকে আরও সুন্দর তৈরি করতে পারবে। আজকে আমি ঠাকুর পুজো করিনি, ঠাকুরও বুঝতে পেরে যায়, দেখো খাওয়ার পড়ে আছে, একটা করে বাতাসা আর জল দিয়ে, নাও ঠাকুর খাবে খাও, না হলে যাও, এর থেকে আর বেশি পারবো না, এই বলে প্রভু দিয়ে ফুল টুল দিয়ে জল টল দিয়ে যাও করে চান করিয়ে দিয়ে গোপালকে পালিয়েছে। কিছু করার নেই, বুঝলে। হ্যাঁ, তবু তো দিয়েছে। ঠাকুরকে বললাম, এতেই যখন সন্তুষ্ট থাকো। আর কুচুম একটু করে পড়ছে, একটু করে ছাদে যাচ্ছে, একটু করে খেলছে, আবার একটুখানি গান শুনছে, আবার পড়ছে। আর এই বারান্দাটা সেই যে 25শে ডিসেম্বর মানে এই সোফাটাকে সরিয়েছিল, তারপরে এলো গুছো করা আছে, সোফাটাকে ঠিক করতে হবে। আর দেখো, বড় বড় চকলেটগুলো খাওয়া হয়ে গেছে, ছোটো ছোটো চকলেটগুলো পড়ে আছে। আর দুটো ক্যান্ডেল দুটো জ্বালিয়ে দিতে হবে অন্য জায়গায়। ক্যান্ডেল দুটোতে মতো দেখেছো কীরকমভাবে সাজিয়েছিল। আর তারপর থেকে না এই তোমার এই বারান্দাটাকে আর হাত দেওয়া হয়নি সেরকমভাবে, ওই মোটামুটিভাবে ঝাঁটফাঁট দেওয়া হতো। সবাইকে কম্বল দেওয়া হয়ে গেছে, আর একটা কম্বল একজনকে দেওয়া বাকি আছে। সেটা হচ্ছে আমার বাড়িতে কাজ করতো বহুদিন আগে এক বৌদি, ওকে ডেকে পাঠিয়েছি, ওর কম্বলটা শুধু পড়ে আছে। ব্যাস, নিয়ে নিলেই হয়ে যাবে, একটু প্যাকেটবন্দি করে রেখে দিই। দেখো, আমার অভিজ্ঞতাতে বলে বাড়ি ছোটোই ভালো, একদম বাড়ি ছোটোই ভালো, তবে তুমি মেনটেন্স করতে পারবে। বড় বাড়ি করার পর যখন ছোট ছিল না, বাড়িটা আরও সুন্দর করে সাজিয়ে রাখতাম, কোনায় সাজিয়ে রাখতাম। কিন্তু এত বড় বাড়ি তো, কোন দিকটা সাজাই আর কোন দিকটা না সাজাই, একদিক দিয়ে সাজাই তো আর একদিক দিয়ে আলোগোছা হয়ে যায়, এরকম হয়। মানে ভগবানকে চাইনি কোনো দিন, জানো, কিন্তু ভগবান তো দেয়, না চাইতে অনেক কিছু দেয় এবং দিয়েওছেন। উনি আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছেন, আমি কৃতজ্ঞ ওনার কাছে। কিন্তু এক সময় মনে হয়, তুমি কি আমাকে রাগের মাথায় এত বড় বাড়ি দিয়ে দিলে, আমি কোন দিকটা সামলে উঠতে পারি না এক দিন। কিন্তু যখন পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যখন ভাবি যে এই তো পারলাম, এখনও পারছি, ভবিষ্যতের কথা চিন্তা করি না, ভবিষ্যতে কী হবে না হবে, বর্তমানটা সুন্দর করে সাজাতে পারলেই ব্যাস, আবার কি। আর এতে শরীরটাও ঠিকঠাক থাকে, অ্যাক্টিভ থাকি আমি। আর বাড়ি সাজানো আমার একটা নেশা, মানে বাড়িটা কোনখানে কি সাজাবো না সাজাবো, বাড়ি সাজানো আমার একটা নেশা। ইধারকার জিনিস উধারকে নিয়ে যাওয়া, তাও তো মানে কি বলবো, বাড়ি সাজানোতে প্রভু আমার সঙ্গ দেয় না, সব সময় সঙ্গ দেয় না। ওই যুদ্ধ মারপিট করে এটা আনতে হবে, এটা করতে হবে, এই করে মোটামুটি করে সাজায়, বুঝলে। ওরা বলে এত কিছু বাড়িয়ে লাভ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক সময় তোমার চলে যাবে। কিন্তু আমি তো থরি শুনলেওয়ালা, আমি তো শুনলেওয়ালা নই। ব্যাস, মোটামুটি করে সোফাটাকে রেখে দিলাম, সাজানো গোছানো হয়ে গেছে। আর বেশি গাছ এখানে রাখেনি, মানে অনেক গাছ হয়ে গেছিলো। তবে হ্যাঁ, যে গাছগুলো বাইরে বার করেছি ওইগুলো একটুখানি মানে ঠিকঠাক করে করতে হবে, তোমার ছেটে ছুটে রিপোর্টিং করতে হবে, ওগুলো থেকেও কিন্তু সুন্দরভাবে রাখা যাবে অন্য জায়গাতে।
দেখা যাক, মোটামুটি যেটা ঠিকঠাক করলাম এটা ঠিকঠাক হয়ে গেল। মেয়েদের ওপরে নামা, সিঁড়ি দিয়ে ওঠা, সিঁড়ি দিয়ে নামা কতবার করে হয় বলো তো। ওপরে দরজা জানলাগুলো সব বন্ধ করব। সারা রাত বন্ধ থাকে, এবার সকালবেলা যদি দরজা জানলাগুলো বন্ধ না করি, হ্যাঁ সকালবেলা ঠিক নয়, বেলা হয়ে গেছে অনেক, তাহলেও মনে হয়েছিল রোদটা ঢুকলে বোধহয় ভালো হয়, কিন্তু এই রোদের সঙ্গে সঙ্গে ধুলো ঢোকে শীতকালে মারাত্মক। আর তোমাদের বাড়িতে এরকম হায়ের চপ্পলে ছড়াছড়ি থাকে শীতকালে? আমাদের বাড়িতে মানে শীতকালে যে কতগুলো হায়ের চপ্পল বেরোয়, সেগুলোকে আমি আবার গ্রীষ্মকালে ভালো করে মেজে ঘষে তুলে রেখে দিই, ওগুলো আবার শীতকালে বেরিয়ে পড়ে। আবার একটা শীতকাল যাবার পর সেটা আবার গ্রীষ্মকালে আমি তোমার এই গ্রীষ্মকালে নয়, শীত চলে যাওয়ার পর আবার বাইরের জন্য বার করে রেখে দিই। কেননা জুতো দেখবে, জুতো আর সুতো তুলে রেখে দিলেই নষ্ট হয়ে যায়, জুতো বেশি দিন তুলে রাখতে নেই। জুতো তুমি যদি ভাবো তোলা করে রেখে দেবো বেশি পরবো না, সেই জুতোটাই তাড়াতাড়ি করে ছিঁড়ে যায়, এটা নিয়ম। জুতো সুতো তুমি যত পরবে, যত জলে ভিজবে রোদে পুড়বে, তত স্ট্রং হয়, হ্যাঁ বুঝলে। আর প্রভু গেছে ওর বাপের বাড়ি বাপের বাড়ি, মা না থাকলে না ছেলেদের একটুখানি মানে বাপের বাড়ির প্রতি টানটা একটুখানি কমে যায়। মা যতদিন ছিল ততদিন একটা মানে বাড়ি যাব একটা খুব ইয়ে ছিল। আর একজন জিজ্ঞাসা করেছো হ্যাঁ যে এই ফুলগুলো, একজন নয় বহু কমেন্টস আসে এই ফুলগুলো কোথা থেকে নিয়েছে। এগুলো মেলা থেকে নিয়েছিলাম, খুব নোংরা হয়েছে, তোমরা বুঝতে পারছো না, পরিষ্কার করতে হবে। হ্যাঁ ফ্লাওয়ার ভ্যাসটার কথা বলেছো না ফুলটার কথা বলেছো, ফুলটার কথা কিন্তু দুজন বলেছো। বহুদিন থেকে আমি বলবো বলেছিলাম, এটা মেলা থেকে নিয়েছি বহু বছর আগে, 8 বছর আগে, তখন আমি স্কুলে ছিলাম। হ্যাঁ আর স্কুলের যে স্কুলটাই ছিলাম সেই স্কুলের রিসেপশনটা বেশ সুন্দর মতন, তা ওখানে একটু ফাঁকা ফাঁকা লাগতো, তা ওখানে আমি একটা ওই স্টিক ফ্লাওয়ার ভাসগুলো আছে স্টিকের মতন, ওইটা দিয়ে আর এই ফুলগুলো কিনে নিয়ে ওখানে দিয়েছিলাম। প্রিন্সিপালের ঘরে একটা ফ্লাওয়ার ভাস দিয়েছিলাম ছোটো মতন, আর আমার বাড়ির জন্য এনেছিলাম, এটা 8-9 বছর আগে, আমার দাম মনে নেই গো। হ্যাঁ এই একটা বোধহয় 50 টাকা না কত নিয়েছিল, এইরকম হবে। বড়টা মনে হয় 70 টাকা, এটা 50 টাকা একটা করে, এইরকমই নিয়েছিল মোস্ট প্রবাবলি, আমার ঠিকঠাক মনে নেই বুঝলে। চলো বাকি রান্নাটুকু করে নিই, জামা কাপড়গুলো কিছু আছে তুলে নেবো, ব্যাস ওপরের কাজ শেষ হয়ে যাবে। ওপরের কাজ আর এখন আর থাকবে না। জানলা বন্ধ করা, জানলা দেওয়া, এই মেয়েদের যে কত সময় নষ্ট করে নেয় মানে বলে বোঝানো যায় না। বৌদির পাল্লায় পরে মেথি চিংড়ি নিয়ে ফেলেছি অনেকটা, সবটা করব না, একটুখানি করব, কেননা এই চিংড়ি মাছগুলো পেট খোঁচায়। আর একবার আমি নিয়েছিলাম, আমি দেখেছি আগে আমারই খুঁচিয়েছিল জানি না, মেথি চিংড়ি একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে, এটা কিন্তু ডিরেক্ট একদম বড়াই দিয়ে বড়া ভাজা যায়, কিন্তু আমার ভালো লাগে না। আমার কেন ভালো লাগে না বলো তো? আমার মনে হয় চিংড়ির সব কটা হয়তো ভালো করে ভাজা হবে না, ভিতরের বড়ার ভিতরে কাঁচাই থাকবে, কাঁচাই চিংড়িটা খাবো, দরকার নেই। চিংড়িটা ভালো করে একটুখানি নেড়ে নিলাম, একটুখানি তেলে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে দেখো হলুদ নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু বেসন নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, একটুখানি চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে তারপরে ভাজবো। প্রথমবার ওর জন্যই হয়তো পেটে লেগেছিল, প্রথমবার গত বছরই না তার আগের বছরই চিংড়িটা নিয়েছিলাম। চিংড়িটা নিয়ে এরকমভাবে আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কি করে গো, কি দিয়ে খায় এই চিংড়িগুলো? তখন ওই মাছওয়ালাটাই বলেছিল, বৌদি এগুলো বড়া করে খাবে এরকমভাবে। আমি তো সেরকমভাবেই করেছি, করে খেয়ে না আমার শরীর খারাপ হয়েছে। ওই যে বিঘ্নে করে খেয়েছিলাম, ভেবেছিলাম চিংড়ি সব কটা হয়তো ভাজা হয়নি, কাঁচা খেলাম, কাঁচা মাছ খেলাম, মানুষ হয়ে কাঁচা মাছ খেলাম, এইরকম ভেবেই শরীর খারাপ হয়েছিল। দেখো শাক ভাজেছি, আর কতগুলো চিংড়ির সঙ্গে আমাকে কতগুলো পুঁটি মাছ ফ্রি দিয়েছে, এটা মাছওয়ালাই দিয়েছে। আর এদিকে 2টো ডিম কষা, আমি ডিম খাবো না, ডিম খেতে পারছি না,
ডিম খাওয়ার চেষ্টা করছি কিন্তু পারছি না খেতে। আর ফুলকপি আলু শিম দিয়ে একটা বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি, ডাল করিনি। আর কেন ডাল করিনি, ডাল একটুখানি সিদ্ধ করেছিলাম সকালবেলায়। আর এদিকে বড়াটাও হয়ে গেছে। বড়াটা আমি তো পরে ভয়েস দিয়েছি, বড়াটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। আমি সুন্দরাকাণ্ডের বাংলার লিঙ্ক তোমাদের দিয়ে দিয়েছি গতকালের ভিডিওর ডেসক্রিপশন বক্সে, না গত পরশু এরকম হবে, ওই দুটোর মধ্যে একটা অবশ্যই, গতকাল না গত পরশু আমার ঠিক মনে পড়ছে না, তবে দুটোর মধ্যে একটার মধ্যে আমি ডেসক্রিপশনের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, বুঝলে। আর একজন মানে আমাকে বলেছিলে যে তুমি উত্তরটা দিয়ে দিলে ভালো হয়। দেখো ছোটো ছোটো উত্তরগুলো আমি ভিডিওর মধ্যে মধ্যে দিয়ে দিই, সব উত্তর তো দেওয়া হয় না, থেকে যায় কিছু উত্তর। যদি উত্তর না দিই তাহলে রাগ করো না, আর একবার করবে, হ্যাঁ। তো সব নেওয়া হয় না, স্ক্রিনশট নেওয়া হয় না। তার মধ্যে একটা আমার মনে পড়ছে, একজন বলেছিলে যে আমি ভোর 5টায়, আমি তো রাত জেগে কাজ করি, অনেকে থাকে নাইট ডিউটি থাকে, অনেক নার্স বলো, অনেক ডাক্তার বলো, হ্যাঁ, যা অনেকের নাইট ডিউটি থাকে, হ্যাঁ, তারা বলে ভোর 5টায় আমি একটু শুতে যাই। তা আমি সূর্য প্রণামটা করবো কখন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সূর্য প্রণামটা করবে কখন? ভোর 5টায় শুতে যাও। দেখো অ্যাকচুয়ালি যদি সূর্য প্রণাম আমরা যদি ঠিকঠাক নিয়মে করি, সূর্য প্রণাম কিন্তু আমাদের ভোর 5:42 থেকে 6:10 মধ্যে করে ফেলতে হয়। এবং যারা মানে কি বলবো, ওই নন বেঙ্গলি আছে, আমরা তো আদা জানা বাঙালি, আমরা হেভি পাকা আমরা নিজেদের মতন মানে ইয়ে করে ফেলি অনেক কিছু। কিন্তু দেখবে অনেক মারোয়ারি পরিবার, অনেক গুজরাটি পরিবার এবং এক লাগোয়া তারা সূর্য প্রণামটা ভোরবেলাতেই করে। আর দেখবো ওদের 7টা 7:30টার মধ্যে ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। ওর জন্যই ওরা অত উন্নতি করতে পারে। আর আমাদের কি বলো না, সব মানে উল্টে যাচ্ছে, বিপরীতে চলে যাচ্ছি আমরা, যেটা নিয়ম তার বিপরীতে চলে যাচ্ছি, ওই জন্য আমাদের সব গণ্ডগোল হয়ে যায়। কিন্তু অত ভোরবেলা আমরা পারবো না, একদিন দুদিন পারবো, তারপর হাঁপিয়ে যাব। হ্যাঁ, তার থেকে সব কিছু ঘরে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে মানে শান্তভাবে সূর্য প্রণামটা করাটাই ভালো। আমরা পারবো না ওই ভোর 5টার সময় 6টার সময় উঠে, আমরা একদিন দুদিন পারবো, প্রতিদিন পারবো না, যাচ্ছে। তা তোমার ক্ষেত্রটা আলাদা, তোমার হয়তো ভোর 5টায় বলেছো, 5টায় যদি তুমি ঘুমোতে যাও, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 6 ঘন্টা তুমি ঘুমোতে পারবে, তারপর তোমাকে অবভিয়াসলি উঠতে হবে। তুমি কিন্তু বেলা 12টার মধ্যে, যদি 5 মিনিটও বাকি থাকে, বেলা 12টার মধ্যে কিন্তু সূর্য প্রণামটা করবে। এটা শুধু তোমার ক্ষেত্রে না, এটা সবাইকারই ক্ষেত্রে, বেলা 12টার মধ্যেই কিন্তু সূর্য প্রণামটা করা দরকার। বিশেষ করে এই বছরটা সূর্য প্রণাম কিন্তু বেলা 12টার মধ্যেই করতে হবে। 12টার পরে সূর্য প্রণামের কোনো মানে হয় না। কেউ যদি বলে আমার সময় নেই, হয়নি, মানে সেটা আলাদা ব্যাপার, দেখো করলে কোনো কিছু ক্ষতি হবে না। যে বেলা 12টার পরই করলাম মানে বিশাল ক্ষতি হয়ে যাবে, আমি বলি না ভগবান অত সহজে আমাদের পাপ দেন না, ওনারা আমাদের পরিস্থিতি বোঝেন। কিন্তু আমরা যদি ইচ্ছা করে যদি ইগনোর করি, তাহলেই কিন্তু তার প্রভাবটা খারাপ হয়। যে আমরা পরে করবো, ছাড়ো তো পরে করবো, এই ইচ্ছা করে যদি আমরা ইগনোর করি, হ্যাঁ, তাহলে কিন্তু দীর্ঘ একটা সময়ের পর তার একটা বাজে প্রভাব পড়বে। আগে মনে পড়বে, মন থেকে সংসারে পড়বে। দেখবি এখনকার পড়ুয়ারা, আমরা ছোটোবেলায় পড়তাম, মানে কি বলবো, সকালবেলা একটা পড়ার আওয়াজ সারা পাড়া জুড়ে, একটা গনগন গনগন গুনগুন গুনগুন করে পড়ার আওয়াজ। এখন আর পড়ার আওয়াজ পাওয়া যায়? এখন ছেলেটা মুখে চিৎকার করে পড়েই না। ওই জন্য তো মানে ওদের মস্তিষ্ক অন্যমনস্ক হয়ে যায়। তারপর রাত জেগে পড়ার এখন খুব ঘটা হয়েছে, রাত জেগে পড়বো। আরে ভোরে ওঠো, ভোরে উঠতে থাকলেও অনেক কাজ তাড়াতাড়ি হয়, অনেক কিছু হয়। ওই জন্য বলে ভোরে উঠলে পড়া মুখস্থ হয়। আমি বলছি, আমি কিন্তু খুব ভোরে উঠতে পারতাম না, কিন্তু তা হলেও এখনকার ছেলেরা যেরকম অনেকটা বেলা করে ওঠে, রাত্রির জেগে পড়ে, এর একটা বাজে প্রভাব পড়বেই। তাদের শরীরের ওপর পড়বে, তাদের মনের ওপর পড়বে, তাদের গ্রহের ওপর পড়বে। ওর জন্য যেমন সিস্টেম ওয়াইজ করলে কিন্তু ভালো হয়। আর তোমার ক্ষেত্রে ব্যাপারটা বলছি, তুমি কিন্তু বেলা 12টার মধ্যে করবে,
হ্যাঁ, এরকম অনেকেই থাকে, হয় বেলা 12, হয়তো কোনো কাজে বেরিয়ে গেছে, করতে পারছে না, তাকে বেলা 12টার মধ্যে এসে করলেও কোনো মানে সকালবেলাতেই করতে হবে এমন কোনো মানে নেই, যে সকালবেলাতেই করতে হবে। তবে কি সংসারী মানুষদের কি, যারা আমাদের মতন অনলি হাউস ওয়াইফ, আমরা যদি সকালবেলায় পুজো আর্চাটা করে ফেলি, তাহলে কিন্তু দেখবে সিস্টেমটা ভালো থাকে, ভালো হয়, আমি দেখেছি। আর পুজো আচ্ছা তুমি ফেলে রেখে দেবে না, তোমার একটা বড় পিছু টান পিছনে পড়ে থাকবে, পুজো হলো না, পুজোটা হলো না, পুজোটা হলো না, এই যে একটা, হ্যাঁ, তোমাকে সামনের কাজগুলো করতে মন বসবে না। এর জন্যই বলে তাড়াতাড়ি করে এগুলো করে নেওয়া, তাই মনের দিক থেকে ভালো, আর মন ভালো থাকলে সংসার ভালো থাকে, এটাই আর কি। তাহলে অনেক বকবক হয়ে গেল, ভিডিওটা এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছে।